দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষে যাত্রাবাড়ির রণক্ষেত্র, মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর, আহত অর্ধ শতাধিক। বিনা সুদে ঋণে প্রলোভন দেখিয়ে বহু মানুষ ঢাকায় আনে অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন, আহ্বায়ক গ্রেফতার। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, তারেক রহমান। আপাতত ঢাকায় চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের 1 মাসের স্থিতাবস্থা। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা আর সহ্য করা হবে না জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যাত্রাবাড়িতে ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না। এই ইন্ধনের পেছনে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তথ্য উপদেষ্টা আরও জানান, কোনো মিডিয়া বন্ধের পক্ষে নয় সরকার, কোনো গণমাধ্যমের উপর হামলা সহ্য করা হবে না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কীভাবে ইনভলভ হলো এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী 1 সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সাথে ছাত্র সংগঠনগুলোর বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, এই কর্মসূচির আওতায় সকল ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী একতার বার্তা পৌঁছানো হবে। বলেন, ফ্যাসিবাদের মূল উৎপাটনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 3 নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্যথায় ষড়যন্ত্র চলতে থাকবে। এছাড়া ডেমরায় সংঘর্ষের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অভিযোগ করে প্রশাসন থেকে আওয়ামী আমলের নিয়োগপ্রাপ্তদের বাদ দেওয়ার দাবিও জানান তিনি। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি, আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে কয়েক হাজার মানুষকে সোমবার রাজধানী শাহবাগে নিয়ে আসে অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন নামের একটি সংগঠন। সন্দেহজনক হওয়ায় মূল পরিকল্পনাকারী সহ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিজ এলাকায় ফেরত পাঠায় অন্যদের। পুলিশ বলছে, প্রতারণা না অন্য কোনো উদ্দেশ্যে তাদের ঢাকায় আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নূর হোসেনের রিপোর্ট। ময়মনসিংহ থেকে আসা যাত্রী বোঝাই বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় আটক করে শাহবাগ মোড়ে উপস্থিত ছাত্র জনতা। অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন নামের একটি সংগঠনের মহাসমাবেশের ব্যানার রয়েছে বাসে। তবে কেন ঢাকায় এসেছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ভেতরের যাত্রীদের কেউই। তারা বলছেন, ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে। লোক আছে সামনে, আর আমরা তো জানি না, আমরা মুসলমান তো
করার লোন দিব ওই মহিলাটা জানছে কিসে বলে সংস্থা এর থেকে টাকা দেবে এলে আমরা যার যে পরিমাণ ঋণের এরকম ভাবে দেবে। আসছি তো ওই জন্য নিয়ে আইছে আঙ্গুরে কে লেগে নিয়ে আইছে এটা তো সঠিক আমরা জানি না। এরা সরি বলতে পারতেছি না, না আসলে টাকা বলবো এরা বলছে না। সাধারণভাবে আমরা যেটা শুনছি আঙ্গুর নিয়ে আইছি, আমরা আইছি, আমরা তো এছাড়া কিছু জানি না। শাহবাগের প্রত্যক্ষদর্শীরা বলছেন সোমবার ভোররাত থেকে বেশ কয়েকটি বাসে এভাবে কয়েক হাজার মানুষকে ঢাকায় আনা হয়েছে। বলছে যে আমাদের যারা ব্যবসা করবে গরু কিনবে গরু কিনে দিবে, যারা গাড়ি কিনবে গাড়ি কিনে দিবে, ওরা আয়ের ভিত্তিতে কিস্তি নিবে, কোনো সুদ নিবে না। তাদের গাড়ি আসছে তাই আমরা দৌড়ছে আটকাইছি, আটকানোর পরে তারা বলল যে সরকার থেকে নাকি 1 লাখ টাকা করে দিবে। এই ঘটনায় অহিংস গণ অভ্যুত্থান আন্দোলনের আহ্বায়ক আবম মোস্তফা আমিন সহ মূল পরিকল্পনাকারীদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমরা এই সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। এই জন্য বললাম যে যাচাই বাছাই কিন্তু চলছে, যে ওনার আসলে উদ্দেশ্যটা কি, ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি এটা দিয়ে কি করতে চাচ্ছিলেন। এদিকে অর্থের বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়ক সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে যানবাহনে তল্লাশি করেছে পুলিশ। সাভার থেকে জব্দ করা হয়েছে 5টি যানবাহন। এছাড়া মানিকগঞ্জে 5 জনকে আটক করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাতে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়ার সাথে কৌশল বিনিময় করেন ইউসুফ ইসা আল দুহাইলান। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার সুস্থতা কামনা করেন সৌদি রাষ্ট্রদূত। দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে কোনো কূটনীতিকের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন। সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সঠিক সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন জরুরি। স্বৈরাচারী বিতাড়িত শক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। অথবা ভিন্ন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনও দেশের বিরুদ্ধে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই সকল অরাজকতা বন্ধ করতে সক্ষম উল্লেখ করে দ্রুত গণতন্ত্রে ফেরার দাবি জানান তিনি। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে ফিরতে না পারে সেজন্য আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। গণতন্ত্রের চর্চা জারি রাখার পাশাপাশি সব দলকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
দেশের বর্তমান অস্থিরতা এবং সুদের হার বৃদ্ধির কারণে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না এমন মন্তব্য করে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এর মধ্যে যদি সরকারি বিনিয়োগও কমে যায় তাহলে অর্থনৈতিক মন্দা হতে পারে। চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নে গতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। একনেক সভায় 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়? ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক দাবি ইতিমধ্যেই থেমে গেছে, আর যেসব ন্যায্য দাবি আছে তারও সমাধানে আশ্বাস দেন উপদেষ্টা। এখন তো বেসরকারি খাতে বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, বিশৃঙ্খলার কারণে একটা বেসরকারি খাতে উৎপাদন যা আছে এগুলোকেই ঠিক রাখার সমস্যা দেখা দিয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক, কত সব জায়গাতেই তো অনেক আন্দোলন চলছে, এবং তার মধ্যে আবার বিনিয়োগে তো বেসরকারি খাতে আগ্রহ এখন নাই। তার উপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে করেও উদ্যোক্তারা খুব উৎসাহিত হচ্ছেন না নতুন বিনিয়োগের ব্যাপারে। ঢাকা মহানগর এলাকায় আগামী 1 মাস ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে কোনো বাধা নেই। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেন। একই সাথে হাইকোর্টের দেয়া রুল 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আজও তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। তারা নিজেরাই রিকশা মালিক এবং তারা দুটি মাননীয় অ্যাটর্নি জেনারেল যিনি সরকারের পক্ষে ছিলেন, আজকে পর্যন্ত যেসব ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগরীতে চলছে, এই রিকশাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি পুলিশ। ঢাকা থেকে বিমানে তার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে আলোচনায় আসে। চিন্ময় কৃষ্ণ দাস ওই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশে পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বহিষ্কৃত বিএনপি নেতা ফিরোজ খান। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। এদিকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার রাতে রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি কার্যালয়ে রাখার খবরে সন্ধ্যার পরই কার্যালয়ের সামনে অবস্থান নেন ইসকন অনুসারীরা। এ সময় অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভে অংশ নেন অসংখ্য সনাতন ধর্মাবলম্বী। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া যশোর, নাটোর, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর।
বাংলাদেশ পুঁজিবাজারকে একটি শক্তিশালী ও সুদৃঢ় করতে হলে ইনসাইডার ট্রেডিংয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন চট্টগ্রাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন আয়োজনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। আইসিবি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে হলে বড় বড় কোম্পানিগুলোকে এই মার্কেটে আনতে হবে, প্রয়োজনে তাদের সাথে আলোচনায় বসতে হবে। এনবিআর এর সদস্য AKM বদিউল আলম বলেন, শুধু ট্যাক্স কমালেই ক্যাপিটাল মার্কেট সমৃদ্ধ হবে না, সেক্ষেত্রে পলিসি ঠিক করতে হবে। বিশ্ববাজারের সুদের হার কমছে জানিয়ে আলোচনায় বলা হয়, সুদের হার কমলে এবং অর্থনীতিতে যদি ব্যালেন্স আসে তাহলে পুঁজিবাজারেও স্থিতিশীলতা আসবে। নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের নির্বাচনে তরিকুল হোসেন বাদল সভাপতি এবং মোহাম্মদ রিয়াজুল কাদির লস্কর মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 5টি পদে নির্বাচন হয়। 31টি পদের মধ্যে 26টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত প্রতিনিধিরা সবাইকে সাথে নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। আমি আগামীতে আরো গতিশীল, আরো ভালো কিছু করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডাউনটাউনের সকল সদস্যবৃন্দদেরকে নিয়ে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে যারা আমাকে আজকে নির্বাচিত করেছেন। প্রবাসের আরো খবর। সাম্প্রতিক সিলেটে বন্যার্তদের পুনর্বাসনের জন্য প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক সহায়তার মাধ্যমে 9,50,000 টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ও পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়া। এই সময় তিনি বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহ্বান জানান। বিষ্ণুপদ দেব ও সম্রাট নজরুল সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম হামিদ। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আরিফ, আব্দুস সাত্তার, শামীম আহমেদ অলি, দিলদার মাহমুদ, শাহ আলম, এম শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুহেল আহমেদ। অনুষ্ঠান শেষে সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাব্বির আহমেদ। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় 53তম বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরে হোটেল রয়্যাল চুলানে বাংলাদেশ হাইকমিশন দিবসটি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দাতো জুলহেলমি বিন ইথনাইন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ও দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। মালয়েশিয়া হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডার মোহাম্মদ হাসান তারিক মণ্ডল শুভেচ্ছা বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মালয়েশিয়া বাংলাদেশের সেরা বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্কের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরেন। হাই কমিশনার দেশের অবদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অনুষ্ঠানে 30টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মহরক বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশি মালিকানাধীন পারফেক্ট পয়েন্ট ট্রেডিং শোরুম উদ্বোধন করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানিয়েছেন, বাহরাইন প্রবাসী পারফেক্ট পয়েন্ট ট্রেডিং শোরুমের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তরুণ প্রবাসী উদ্যোক্তা সোহেল সহ কমিউনিটি নেতৃবৃন্দ ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম বাবলু, ইয়াসিন। তরুণ উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ব্যবসায় উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে। প্রবাসের মাটিতে বেকারত্ব দূর করতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব দূর হবে, বাড়বে রেমিট্যান্স প্রবাহ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার
সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল করিম। দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষে যাত্রাবাড়ি রণক্ষেত্র মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর, আহত অর্ধশতাধিক। বিনা সুদে ঋণে প্রলোভন দেখিয়ে বহু মানুষ ঢাকায় আনে অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন, আহ্বায়ক গ্রেফতার। সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই তারেক রহমান। আপাতত ঢাকায় চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের 1 মাসের স্থিতাবস্থা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।